আসসালামু আলাইকুম। নতুন এক গল্পের যাত্রায় আপনাকে স্বাগত জানাই সাকিব স্টোরি লাউঞ্জ থেকে। আজ আমরা শুরু করছি কুয়াশা সিরিজের পঞ্চম গল্প মানিকপুর রহস্য প্রথম খণ্ড। লেখক কাজী আনোয়ার হোসেন। চলুন শুনে নেই প্রথম পর্ব। সন্ধ্যা ৮ ঘটিকা। অভিজাত নাভানা ক্লাবের হলঘরে উজ্জ্বল আলো জ্বলছে। সারি সারি চেয়ারে বসে আছেন নিমন্ত্রিত অতিথিবৃন্দ। ক্লাবের সেক্রেটারি মিস্টার মাহতাব পেছনের গ্রিন রুমে দাঁড়িয়ে ঘড়িতে সময় দেখছেন আর বিরক্ত মুখে বিড়বিড় করে বলছেন, হঠাৎ বড়লোকদের কাণ্ডই আলাদা। ৮টা বাজতে চলল, কোনো পাত্তাই নেই। গ্রিন রুমের পাশে ছোট একটা ঘরে ক্লাবের কজন মেম্বার দরজা ভেজিয়ে তাস খেলছিল। সেই ঘরের এক পাশে খবরের কাগজ পড়ছে শখের গোয়েন্দা শহীদ খান, আর উল্টো দিকে বসে আপন মনে কথা বলে যাচ্ছে রিটায়ার্ড মেজর বদরুদ্দিন। বুঝলে শহীদ, লোকটা একেবারে কাণ্ডজ্ঞানহীন, বুদ্ধুও বলতে পারো। আমি যখন আর্মিতে ছিলাম, সে হলো গিয়ে 1943 সালের কথা। তখন চৌধুরী আলী নকিব একটা সাধারণ তৃতীয় শ্রেণীর কন্ট্রাক্টর ছিল। ওকে আমরা মানে কমিশন অফিসাররা পাত্তাই দিতাম না। কি হে, শুনছো তো? বুড়ো মেজর সাহেব গল্প থামিয়ে আচমকা প্রশ্ন করে বসে শহীদকে। শহীদ একটু অপ্রস্তুত হয়ে বলে, তা শুনছি বই কি। তারপর কি হলো বলুন। আসলে শহীদ মেজরের কথায় একটুও কান দিচ্ছিল না। সর্বক্ষণ এটা ওটা নিয়ে বকবক করা বুড়োর একটা রোগ। তার কথার শুরু আছে, শেষ নেই। বকবকানি শোনার ভয়ে সহজে কেউ কাছে ঘেঁষে না বুড়োর। বুড়ো এজন্য সারা দুনিয়ার উপর চটা। তার ধারণা দুনিয়া থেকে ভালো মানুষ খোদা সরিয়ে নিচ্ছেন। এখন দুনিয়ায় কিলবিল করছে যত জুয়ারি আর মাতাল। শহীদকে বুড়ো বেশ পছন্দ করে। তার মতে সারা ক্লাবে দুজন ভদ্রলোকই আছেন, একজন শহীদ খান, অপরজন সে নিজে। সন্ধ্যার পর থেকে মেজর বদরুদ্দিন ক্লাবে এসে বসেছে। কথা বলার মতো কাউকে পাচ্ছে না। শহীদকে দেখে বুড়ো তাকে আশ্রয় করেছে। কড়া লিকারের চা খাচ্ছে আর শহীদকে শুনিয়ে শুনিয়ে কথা বলছে। তার পরের কথা কি বলবো, সবই তো জানো। শালা চৌধুরী কন্ট্রাক্টারি করে কপাল ফিরিয়ে নিল। বছর না ঘুরতেই থার্ড ক্লাস ক্যাটাগরি থেকে একদম ফার্স্ট ক্লাসে প্রমোশন। ভাগ্য আর কাকে বলে। তা বটে, শহীদ মেজরের কথা সমর্থন করে। এখন তো চৌধুরী আলী নকিব কোটিপতি, কিন্তু শালার স্বভাব একটুও বদলায়নি। মেজর বদরুদ্দিন অভ্যাস বসে চোখ টিপে বলে, কথায় বলে স্বভাব না যায় মলে। বয়স হয়েছে 60-এর ওপর, তাও এতটুকু কাণ্ডজ্ঞান নেই। বিয়ে করে বসেছে সুলতানা পারভিনকে। হুম। মেজর অন্যমনস্ক হয়ে যায়, বলে, বিয়ের পর আলীর নকিব চৌধুরী একদম বদলে গেল। বোতল বোতল মদ খাওয়া ধরেছে। বাড়িটাকে বানিয়ে তুলেছে একটা শরাবখানা। এই সময় হলঘর থেকে একটা চাপা গুঞ্জন শোনা গেল। মাইকের সেক্রেটারি মিস্টার মাহতাবের গলার স্বর ভেসে এলো, ভদ্র মহিলা, ভদ্র মহোদয়গণ, আমাদের প্রধান অতিথি চৌধুরী ও বেগম আলী নকিব পৌঁছে গেছেন। আপনারা আশা করি অবগত আছেন যে আমরা মিস্টার ও মিসেস চৌধুরীর সম্মানেই আজকের এই ক্ষুদ্র অনুষ্ঠানটির আয়োজন করেছি। আপনাদের ধৈর্য ও সহযোগিতার জন্য ধন্যবাদ। আমরা কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠান শুরু করছি। যারা তাস খেলছিল তাদের মধ্যে কে একজন বলল, এখন খেলা বন্ধ করে দেই, কি বলো? কেন, খেলা বন্ধ করার কি দরকার হে? ইচ্ছে হলে তুমি কেটে পড়ো, যাও। সুলতানা পারভিনের চন্দ্রবদন দেখো গে। আমরা খেলবো, কি বলিস মকবুল? নিশ্চয়ই। মকবুল সায় দেয়, আমরা দুনিয়াতে এসেছি কাজ করার জন্য, বক্তৃতা শোনার জন্য নয়। নাও, লিড দাও। তাস খেলা পুরো দমে চলল। শহীদ খবরের কাগজ নিয়ে বসে রইল। মেজর বদরুদ্দিন বকবক করতে লাগলো আপন মনে। চৌধুরী আলী নকিবকে চিফ গেস্ট কেন করা হয়েছে জানো শহীদ? মানি, অল ফর মানি স্টেক। চৌধুরী নাকি ক্লাবের সুইমিং পুলটা করে দেবে, সেজন্য তাকে অনার দেয়া হচ্ছে। এসব খবর আমি 4 দিন আগেই জানি। শহীদ নাভানা ক্লাবের একজন পুরনো মেম্বার, কিন্তু পূর্ব পাকিস্তানের বিশিষ্ট ধনপতি চৌধুরী আলী নকিবকে ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হচ্ছে। এটা সেই ক্লাবে এসে আজই প্রথম শুনল। সেক্রেটারি মিস্টার মাহতাব শহীদকে অভ্যর্থনা সভায় যোগ দেওয়ার জন্য
অনুরোধ করেছে। জবাবে শহীদ একটু হেসেছে, কিছু বলেনি। এতক্ষণ সে সান্ধ্য দৈনিকগুলোর পাতা উল্টিয়েছে আর বুড়ো মেজর বদরুদ্দিনের বকবকানি শুনেছে। সে উঠে গিয়ে হল ঘরে বসবে কিনা ভাবছে। এই সময় ভেজানো দরজার এক চিলতে আলো ভরা ফাঁকটুকু ভরে গেল অন্ধকারে। শহীদ বুঝল কেউ একজন দরজার ফাঁক দিয়ে তাদের দেখছে। শহীদ ফিরে তাকাতেই লোকটা সরে গেল। ভেজানো দরজার এক চিলতে আলো ভরা ফাঁকটুকু আবার দৃষ্টিগ্রাহ্য হয়। শহীদ বুঝল হলঘরের সভা শুরু হয়ে গেছে। উদ্বোধনী সঙ্গীতের পর কে একজন বক্তৃতা দিচ্ছে গদগদ কণ্ঠে। আলী নকিব আমাদের দেশের গৌরব। তার জীবন আমাদের কাছে আদর্শ স্বরূপ। তিনি অদ্বিতীয় কর্মবীর। সামান্য অবস্থা থেকে তিনি যে অবস্থায় উঠেছেন তাতে কবির ভাষায় বলতে হয়, তোমার কীর্তির চেয়ে তুমি যে মহৎ। বক্তৃতা ভেসে আসছিল গ্রিন রুমের পাশের ঘরটিতে। শহীদ শুনছিল। মেজর বদরুদ্দিন ফিসফিস করে বলল, যে বক্তৃতা দিচ্ছে তার নাম হলো আলী তরফদার, প্রফেশনাল বক্তা। 10টা টাকা ফেললেই যেমন খুশি বক্তৃতা চাও তেমন বক্তৃতা দেবে তরফদার। ওকে মিস্টার মাহাতা ভাড়া করে এনেছে। মেজর বদরুদ্দিন মাথা নাড়ে। দুনিয়া একটা চিড়িয়াখানা হয়ে উঠেছে দিন দিন। এই যে সুলতানা পারভিন স্টেজ আলো করে বসে আছে, চৌধুরী আলী নকিবের বেগম। কদিন আগে সে কি ছিল জানো? অ্যাক্ট্রেস। লাহোরে অ্যাক্টিং করত সুলতানা পারভিন। তার মানে বেগম সাহেবার চরিত্রখানা কিরকম ছিল বুঝতেই পারছো। স্বভাব চরিত্র এখনো বদলেছে কিনা কে জানে। কথায় বলে কাদা ধুলেও কাদা। হুম। সুলতানা পারভিন এখন কোটিপতির স্ত্রী। তার কত শান শওকত, কত বাহানা। অথচ 10-11 বছর আগে তার যখন বিয়ে হয় তৈমুর মির্জার সাথে, তখন প্যাকাটির মতো দেখতে ছিল মেয়েটা। 7 চোরেও রা বেরোতো না মুখ দিয়ে। তৈমুর মির্জা ছিল আমার বন্ধু মানুষ, এক গ্লাসের ইয়ার। আমি তখন লাহোর আছি মেজর হয়ে, আর তৈমুর মির্জা এয়ারফোর্সের স্কোয়াড্রন লিডার। আমি বলেছিলাম, তৈমুর, পাখিকে উড়াল তো শেখালে, দেখো এখন না আবার পালিয়ে যায়। তৈমুর হো হো করে হেসেছিল। শালা একটা স্কাউন্ডেল ছিল। যাই বলো শহীদ, 2 বছর 2.5 বছর যেতে না যেতেই কোথায় যে গা ঢাকা দিল শালা। সবাই বলল মারা গেছে। ডেথ সার্টিফিকেট পর্যন্ত ইস্যু করা হলো। কিন্তু আমি জানি তৈমুর মির্জা মরেনি। ও হলো উঁচু জাতের জুয়ারি। কোনো একটা তালে পড়েছিল হয়তো। শহীদ উঠে দাঁড়ায় এই সময়। বুড়ো মেজর বদরুদ্দিন বলে, ও কি, কোথায় যাচ্ছ? হলঘরে গিয়ে একটু বসি। আপনি যাবেন তো বলুন। একটু ইতস্তত করলো মেজর, তারপর বলল, চলো। চৌধুরী আলী নকিব কি বলে শুনেই আসি। কিসমত যখন দিয়েছে তখন কে জানে, মাহমুদও হয়তো বক্তৃতা দেবে। ওর বক্তৃতাও শুনবো। কথায় বলে পড়েছি জবনের হাতেখানা খেতে হবে সাথে। ছোট ঘরের ভেজানো দরজা ঠেলে ওরা তখন হল ঘরে ঢুকছে। শহীদ বলল, মাহমুদ কে চেনো না? ওই দেখো স্টেজে বসে আছে সুলতানার ডান পাশে। ভাবখানা যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। বেটা ডাকাত, 5 বছর আগেও জেলের ঘানি টেনেছে, আর আজ পোজ নিয়েছে একখানা যেন মহাপুরুষ। ছোট স্টেজের উপর বিচিত্র রঙের আলো জ্বলছে। ডায়াসের উপর বসে আছে সভাপতি জনৈক সম্মানিত নাগরিক চৌধুরী আলী নকিব, সুলতানা পারভিন, আর ভাই মাহমুদ, আর ক্লাবের সেক্রেটারি মিস্টার মাহাতাব। একজন বক্তা বক্তৃতা করছিল উদাত্ত কণ্ঠে। হঠাৎ শহীদের চোখে পড়ল ডান দিকের প্রবেশ দরজার দিকে। একজন দীর্ঘকায় বলিষ্ঠ লোক পেছন ফিরে দাঁড়িয়ে আছে দরজার আড়াল ঘেঁষে। মুখটা দেখা যায় না। শহীদের মনে হলো লোকটাকে যেন চেনে সে, কিন্তু কে হতে পারে কিছুতেই মনে করতে পারল না। একে একে সকলের বক্তৃতা শেষ হলো। সব শেষে সভাপতির অনুরোধে বক্তৃতা দেবার জন্য উঠে দাঁড়ালেন চৌধুরী আলী নকিব। বয়সে প্রৌঢ়, কিন্তু অটুট স্বাস্থ্যের অধিকারী। প্রশান্ত হাসি, মোটা ভরাট গলার স্বর। মাইকের সামনে দাঁড়িয়ে কোটিপতি আলী নকিব বললেন, আমার মতো নগণ্য একজনকে আপনারা যে সম্মান উপহার দিলেন। হলঘরে প্রগাঢ় নিস্তব্ধতা। উজ্জ্বল আলো জ্বলছে। সকলেই পূর্ব পাকিস্তান তথা সারা পাকিস্তানের অন্যতম শ্রেষ্ঠ ধনী চৌধুরী আলী নকিবের বক্তৃতা শুনছে তন্ময় হয়ে। আলী নকিব বললেন, ভদ্র মহিলা, ভদ্র মহোদয়গণ,
আমি সত্যি অভিভূত হয়ে পড়েছি। আমি বৃদ্ধ হয়েছি, হয়তো বেশি দিন বাঁচব না। কিন্তু হঠাৎ দপ করে ঘরের সবকটা আলো নিভে গেল। পর মুহূর্তেই প্রচণ্ড একটা শব্দের সাথে সাথে হৃদয় বিদারক আর্তনাদে ভরে গেল হলঘর। চারিদিকে ভয়ার্ত চিৎকার শোনা গেল। শহীদ হতবাক হয়ে পড়েছিল ঘটনার আকস্মিকতায়। চেতনা ফিরতেই সে ছুটে বেরিয়ে এলো হলঘর থেকে একপাশের স্টাডি কর্নারে। তার অনুমান মিথ্যে নয়। দেখলো একটা ছায়ামূর্তি লাফিয়ে এসে পড়েছে ছোট ঘরটায়। শহীদ পিছন থেকে ঝাপটে ধরলো লোকটাকে, কিন্তু পর মুহূর্তেই একটা প্রচন্ড আঘাত পড়ল তার তলপেট ঘেঁষে বাউরুর উপর। সে ছিটকে পড়ল দূরে। পকেট থেকে ততক্ষণে পিস্তল বের করেছে শহীদ। ঠিক এই সময় আলো জ্বলে উঠল। ছায়ামূর্তি ফিরে তাকালো। শহীদ চমকে উঠল। তার সামনে দাঁড়িয়ে রয়েছে কুয়াশা। কঠোর মুখে একটা তীব্র অভিব্যক্তি। কুয়াশা, তুমি? কুয়াশা একটু হাসলো, বলল, হ্যাঁ আমি। কি একটা আবেগে শহীদ আচ্ছন্ন হয়ে পড়েছিল, কিন্তু আচ্ছন্নতা কাটিয়ে উঠতে তার সময় লাগলো না। দয়া মায়া মমতায় ভুললে চলবে না। মায়া মমতার চেয়ে কর্তব্য অনেক বড়। কুয়াশা দুষ্কৃতিকারী, কুয়াশা দস্যু, কুয়াশাকে ছেড়ে দিলে চলবে না। শহীদ উঠে দাঁড়ায়, কিন্তু ততক্ষণে কুয়াশা দরজা ঠেলে বাইরে চলে গেছে। বাইরে থেকে শেকল তুলে দিয়ে গেছে দরজায়। শহীদ বারবার দরজার কপাট ধরে নাড়া দিল, কিন্তু সবই নিষ্ফল। হাতের ঘড়িতে সময় দেখল শহীদ। এতক্ষণে নিশ্চয়ই কুয়াশা নিরাপদ স্থানে পৌঁছে গেছে। শহীদ গম্ভীর মুখে ফিরে এলো হলঘর থেকে। তার অনুমান মিথ্যে নয়। চৌধুরী আলী নকিবকেই খুন করা হয়েছে। চৌধুরী আলী নকিব পড়ে আছেন মঞ্চের উপর রক্তাক্ত দেহে। গুলিটা লেগেছে ঠিক হৃৎপিণ্ডে। কিছু বলার আগেই তার মৃত্যু হয়েছে। সুলতানা পারভিন উচ্ছ্বসিত কান্নায় ভেঙে পড়েছে। মাহমুদ বিমর্ষ, গম্ভীর। শহীদকে দেখে ক্লাবের সেক্রেটারি মিস্টার মাহতাব এগিয়ে আসেন। ব্যাকুল কণ্ঠে বলেন, দেখুন দেখি মিস্টার শহীদ, কি বিপদেই পড়লাম। শহীদ শুধু ম্লান হাসল, বলল, চিন্তা করবেন না মিস্টার মাহতাব, আমি এদিকটা দেখছি, আপনি পুলিশে খবর দিন। সকাল 10টায় লাইব্রেরির ঘরে বসে শহীদ একটা চিঠি ড্রাফট করছিল প্রাদেশিক গোয়েন্দা বিভাগের ডিআইজি মিস্টার কবিরের কাছে। চিঠিখানা এরকম, জনাব, আপনাদের কন্ট্রাক্ট আমি গ্রহণ করলাম। চৌধুরী আলী নকিবের হত্যাকাণ্ডে আমার ব্যক্তিগত কিছু দায়িত্ব রয়েছে, কারণ নিজে আমি সে রাতে নাভানা ক্লাবে উপস্থিত ছিলাম। যা হোক, আমি যথাশীঘ্র তদন্ত শুরু করব। চিঠিখানা এনভেলপে ভরে চিঠির উপর ডিআইজি অফিসের ঠিকানা লিখল শহীদ। সে তার কাজে তন্ময় ছিল। হঠাৎ একফলা একটা ছুরি তীব্র বেগে ছুটে এসে বিদ্ধ হলো এক ক্যালেন্ডারের উপর। লাল কালিতে লেখা রোববারের তারিখটায়। পেছনে মোটা কর্কশ গলায় কে যেন বলে উঠল, এক পা নড়েছ কি মরেছ, সাবধান। শহীদ সবই বুঝলো, কিন্তু কোনো উত্তেজনা প্রকাশ করলো না। মাস্টারি ভঙ্গিতে শুধু বলল, ছুরি ছোড়াটা ঠিকই হয়েছে, কিন্তু গলা কাঁপছে কেন কামাল? বলে সে পিছন ফিরল। কামাল বলল, গলা কাঁপবে না তো ঠ্যাং কাঁপবে? মাত্র মাসখানেক হলো ছুরির এই খেলাটা প্র্যাকটিস করছি, সেই তুলনায় যথেষ্ট ভালো করিনি বলতে চাস? শহীদ হাসল। কামাল বলল, এক মহিলা ড্রয়িং রুমে বসে আছেন, তোর সঙ্গে দেখা করতে চান। দয়া করে বলে দিলেই পারতিস আমি ব্যস্ত আছি। দেখা হবে না বলেছিলাম, লাভ হয়নি কিছু। মহিলা ড্রয়িং রুমে জাকিয়ে বসেছেন। খুব নাকি জরুরি দরকার? বটে। হ্যাঁ, আমাকে বলে দিলেন মিস্টার শহীদের সঙ্গে দেখা না করে কিছুতেই যাবেন না। দরকার হলে ড্রয়িং রুমে বসে অপেক্ষা করবেন। শহীদ হাতের খাম বন্ধ করল, বলল, চল তো দেখি। মহিলা একাকী ড্রয়িং রুমে বসে পত্রিকার পাতায় চোখ বুলাচ্ছিল। শহীদ ও কামাল ঘরে ঢুকতেই নড়ে চড়ে বসে। একটু হেসে বলে, আপনি নিশ্চয়ই মিস্টার শহীদ? আমার নাম বেগম রশিদ। আমি আপনার বন্ধু অ্যাডভোকেট মিস্টার শফির কাছ থেকে একখানা চিঠি নিয়ে এসেছি। মেপে মেপে কথাগুলি বলল বেগম রশিদ, যেন এই কথাগুলি বলার জন্যে আগে থেকেই প্রস্তুত হয়েছিল। ব্যাগ খুলে বের করলো একটা খামে আঠা চিঠি। তারপর হাত বাড়িয়ে সেটা তুলে দিল শহীদের হাতে। শহীদ চিঠিখানা পড়তে লাগলো। বেগম রশিদ তাকালো কামালের দিকে, বলল, মিস্টার শহীদ বুঝি আপনার বন্ধু? জি।
এই দেখুন, আমি ঠিক অনুমান করেছিলাম। বেগম রশিদ সগর্বে হাসল। বেগম রশিদ মধ্যবয়স্ক মহিলা, দেখতে শুনতে অপূর্ব সুন্দরী। চিকন করে টানা দুটি কাজল, ভ্রুর নিচে ডাগর আঁখি, থুতনির নিচে সামান্য একটু কাজ, সোজা সিথির দুপাশে কুঞ্চিত আলোকরাশি, ঘাড়ের পেছনে এলো খোপায় বাঁধা। বয়স হলেও বেগম রশিদের যৌবন এখনো তার তন্বী শরীরে অটুট বন্দী হয়ে আছে। গায়ের রংটা অদ্ভুত ফর্সা, রক্তাভ। চিঠিখানা পড়ল শহীদ। বলল, বলুন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? বলছি। বেগম রশিদ একটু ইতস্তত করল। তেষ্টা পেয়েছে, এক গ্লাস পানি আনতে বলুন দয়া করে। গফরকে ডেকে পানি আনতে বলল শহীদ। বেগম রশিদ শহীদের দিকে তাকিয়ে হাসল। বলল, এত বড় বাড়িটায় আপনি থাকেন? জি। আপনাকেই মানায়। বেগম রশিদের সুবিন্যস্ত দাঁতগুলো মিষ্টি হাসিতে ঝকঝক করে উঠল। ভাবে ভঙ্গিতে একটু ঘরোয়া ও অন্তরঙ্গ হবার চেষ্টা করল। গফর টেবিলের ওপর এক গ্লাস পানি এনে রাখল। বেগম রশিদ ঢকঢক করে পানি খেলো। আলতো করে ঠোঁট মুছল হাতের পাতলা রুমাল দিয়ে। আগের চেয়ে অনেক সপ্রতিভ দেখাচ্ছিল তাকে। শহীদ তাকিয়েছিল বেগম রশিদের হাতের দিকে। মহিলার হাতের আঙ্গুলগুলোর অদ্ভুত একটা বৈশিষ্ট্য আছে। আঙ্গুলগুলো কেমন যেন রোগা আর কুকড়ে যাওয়া, কুৎসিত। অমন সুন্দর শরীরে আঙ্গুলগুলো বেমানান লাগে। হাসলো বেগম রশিদ। বলল, বেশ হোমলি লাগছে আপনার এখানে বসে। তা অমন করে কি দেখছেন আপনি? রুমালটা? রুমালটা খুলে দেখায় বেগম রশিদ। গর্বে তার চোখ মুখ ভরে ওঠে। এই যে ফাইন সুতোর কাজ দেখছেন, সব আমার হাতে করা। কি পছন্দ হচ্ছে আপনার? মৃদু হেসে শহীদ বলল, আপনি এখানে কেন এসেছেন খুলে বলুন বেগম রশিদ। দপ করে যেন নিভে যায় বেগম রশিদের উৎসাহ। অস্ফুট গলায় বলে, বলছি। একটা দীর্ঘশ্বাস ফেলে বেগম রশিদ তারপর বলতে শুরু করে, ব্যাপারটা একান্তভাবে আমাদের পারিবারিক। আমার এক বর্জা মানে ভাসুরের স্ত্রী হয়ে আপনার কাছে এসেছি আমি। বর্জা হলে কি হবে? বয়সে আমার চেয়ে ঢের ছোট। বেচারি বড় হতবাগী। দুবার বিয়ে হয়েছে। দুবারই কপালের দোষে স্বামী হারিয়েছে। কামাল এতক্ষণ পত্রিকা পড়ছিল। পত্রিকা নামিয়ে এইবার সে জুত হয়ে বসে। বেগম রশিদের কথায় কেমন একটা গম্ভীর্য প্রকাশ পায়। আমার বরজার প্রথম বিয়ে হয় আজ থেকে 11 বছর আগে। স্বামী ছিল এয়ারফোর্সের বড় চাকুরে, থাকতো লাহোরে। সেখানেই সুখে স্বাচ্ছন্দ্যে দিন কেটে যাচ্ছিল আমার বরজা সুলতানার। কিন্তু সুখ কপালে সইল না। বিয়ের বছর পরেই হঠাৎ তার স্বামীর নিখোঁজ হয়ে যায়। কিছুদিন পর জানা গেছে অপঘাতে তার মৃত্যু হয়েছে। এই সংবাদে খুব দুঃখ পায় সুলতানা। কিন্তু দুঃখ পেলেই কি করবে? কপালের উপর তো কারো হাত নেই। দম নেয় বেগম রশিদ। তারপর বলে, সুলতানা বাঙালি হলেও বরাবর লাহোরে থাকতো। গত বছর আমার ভাসুর লাহোরে গিয়েছিলেন ব্যবসার কাজে। আমার ভাসুরের বয়স হয়েছিল ধরুন 60-এর মতো। গত 15 বছর যাবৎ তিনি বিপত্নিক। আমরা কত তাকে বলেছি বিয়ে করার জন্য, কিছুতেই তিনি বিয়ে করেননি। কিন্তু আশ্চর্য, গত বছর লাহোরে গিয়ে কি যে হলো তার, আল্লাহ মালুম। সুলতানাকে তিনি প্রথমে দেখেন একটা সিনেমায়। সুলতানা তখন আবার সিনেমায় অভিনয় করত। সুলতানাকে বিয়ে করার জন্যে আমার ভাসুর লোক লাগালেন, প্রচুর টাকা খরচ করলেন। তারপর বিয়ে হয়ে গেল। শহীদ এতক্ষণে ব্যাপারটা বুঝতে পারল। ভেতরে ভেতরে কৌতূহল উদগ্র হয়ে উঠেছিল, কিন্তু সে সংযত হলো। চৌধুরী নকিবের হত্যাকাণ্ডের রহস্য ভেদে পুলিশ তাকে নিযুক্ত করেছে। বেগম রশিদ নিশ্চয়ই তা জানে না। দেখা যাক বেগম রশিদ কি বলে। সে মনোযোগী ভাব নিয়ে গল্প শুনে যেতে লাগলো। কামাল বলল, একজন বুড়োকে বিয়ে করলেন আপনার বরজা? হ্যাঁ, করলেন। সুলতানা তখন সিনেমা লাইনে থেকে হাঁপিয়ে উঠেছিল। আমাকে সে বলেছে, বিয়ে করার ইচ্ছে একদম তার ছিল না। প্রথম স্বামীকে সে খুব ভালোবাসতো। তার স্মৃতি নিয়েই জীবন কাটিয়ে দেবে বলে সে ভেবেছিল। কিন্তু বোঝেন তো, তার বয়স কম, লাইনটা আবার খারাপ। এদিকে দেখতে সে অদ্ভুত সুন্দরী। প্রথম স্বামীর স্মৃতি নিয়ে জীবন কাটিয়ে দিতে চাইলেই সে পারবে কেন? নানান রকম মানুষ অহরহ তাকে উৎপাত করতে শুরু করলো। এইসব উৎপাত থেকে বাঁচবার জন্যেই সুলতানা আমার ভাসুরকে বিয়ে করে। বিয়ের পর সুলতানা আমার ভাসুরের সঙ্গে লাহোর ছেড়ে মানিকপুর চলে আসে। আচ্ছা, আপনারা কেউ মানিকপুর গিয়েছেন? কামাল মাথা নাড়ল। হ্যাঁ, গিয়েছি। চমৎকার জায়গা, তাই না?
থানা আছে, হাসপাতাল আছে, কাপড়ের কল আছে, সুন্দর সুন্দর রাস্তাঘাট, গাড়ি ঘোড়া সব আছে। মানিকপুরেই আমাদের বাড়ি। আমার ভাসুরের দোতলা বাড়িটার নাম চৌধুরী কুটির। মোজাইক করা দেয়াল আর পাথরের মেঝে। এই বাড়িতেই বিয়ের পর বউ নিয়ে থাকতে শুরু করেছিল আমার ভাসুর। কিন্তু ভাগ্যের লেখা খণ্ডায় আর সাধ্য বলুন। বিয়ের পর 6 মাসও কাটল না, আমার ভাসুর প্রাণ দিলেন আততীয়র হাতে। আজ পর্যন্ত সেই খুনের কোনো রকম সুরা হয়নি। দীর্ঘশ্বাস ফেলে বেগম রশিদ বলে, বেচারি সুলতানা, এই বয়সেই দুবার কপাল ভাঙল ওর। শহীদ নিবিষ্ট মনে শুনে যাচ্ছিল। বলল, তারপর? এই প্রশ্নের উত্তর পাওয়া যায় না বেগম রশিদের কাছ থেকে। বেগম রশিদ অনেকটা আপন মনে বলে, আমার ভাসুরের 60 বছর বয়স হয়েছিল ঠিকই, কিন্তু এমন সুন্দর স্বাস্থ্য ছিল যে দেখে 40 বছরের বেশি কিছুতেই মনে হতো না। আর বেচারি সুলতানা, স্বামীর মৃত্যুতে সে অবশ্য বার্ষিক 56 লক্ষ টাকা আয়ের বিপুল এক সম্পত্তির মালিক হয়েছে। কিন্তু মানুষের অভাব কি টাকা দিয়ে পূরণ হয় বলুন? যার স্বামী নেই, তার স্বাদ আহ্লাদ নেই, সে টাকা দিয়ে কি করবে? অত্যন্ত মূল্যবান কথা। একটা সূক্ষ্ম হাসি শহীদের ঠোঁটে ফুটেই মিলিয়ে যায়। তা আপনার বরজা সুলতানা কি বিবাগী হয়ে সংসার ছেড়ে দিচ্ছেন? অসম্ভব কি? বেগম রশিদ চোখ বড় বড় করে তাকায় শহীদের দিকে। চিন্তা করুন, খুব শান্ত আর নরম স্বভাবের একটা মেয়ের কথা। দুবার সে হোঁচট খেয়েছে জীবনের কাছে। আত্মবিশ্বাস, আনন্দ সব গেছে তার। মন তার উড়ু উড়ু। এই অবস্থায় এই মেয়ে যদি সংসার ত্যাগ করতে চায়, আশ্চর্য কি? না, তাতে আশ্চর্য হবার কিছু নেই। বড় কষ্টে আছে বেচারি সুলতানা। তার দুঃখ দেখে আমাদের প্রাণ ফেটে যায়। সম্পর্কে বড় হলে কি হবে? সে আমাকে দেখে ঠিক তার বড় বোনের মতো। শহীদ সাহেব, বলুন, আমি সুলতানার জন্য কিছু করতে চাই। আপনি যদি সাহায্য করতে পারেন। যেমন? খবর পেয়েছি। বেগম রশিদের বড় বড় চোখ দুটি তীক্ষ্ণতায় ছোট হয়ে আসে। বলে, বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি সুলতানার আগের স্বামী অপাঘাতে মরেনি, এখনো জীবিত আছে। তাকে উদ্ধার করে আনার ভার আপনার উপর দিতে চাই। মিস্টার শফির কাছে গিয়েছিলাম, তিনি আপনার কথা বলে দিয়েছেন। এখন দয়া করে যদি ভার গ্রহণ করেন। শহীদ কথা বলল না, চুপ করে রইল। কামালের চোখে মুখে মৃদু উত্তেজনা ফুটে উঠল। কি বলতে গিয়ে সে থেমে গেল। সারা ঘর নিস্তব্ধ, শুধু দেয়াল ঘড়ি টিকটিক করছে। একটু ভাবুন বেচারি সুলতানার কথা। প্রথম স্বামীর প্রতি তার ভালোবাসা চিরদিনই অটুট ছিল। এই অবস্থায় সে যদি তার স্বামীকে ফিরে পায়, কি পরিমাণ আনন্দ সে পাবে চিন্তা করুন। সে অবস্থায় সুলতানার চেয়ে আপনি বোধহয় বেশি আনন্দ পাবেন, তাই না বেগম রশিদ? আপনি ঠিক ধরেছেন। সুলতানাকে আমি বড় ভালোবাসি। চির দুঃখিনী সুলতানা যদি তার স্বামীকে ফিরে পায়, তাহলে আমার মতো সুখী আর কেউ হবে না। আপনি যদি সুলতানার স্বামীকে উদ্ধার করে আনার ভার গ্রহণ করেন, তাহলে মানিকপুরের চৌধুরী পরিবার আপনার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবে। একটু থেমে বেগম রশিদ বলে, ভালো একটা সোর্স থেকেই সুলতানার প্রথম স্বামীর জীবিত থাকার সংবাদটা পেয়েছি। সে নাকি এখন উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে ছদ্মবেশে আছে। আমি অনেক আশা নিয়ে আপনার কাছে ছুটে এসেছি মিস্টার শহীদ, এবং আপনাকে অনেক দুঃখ নিয়ে আপনাকে ফিরে যেতে হবে। বেগম রশিদ, শহীদ বলল, আমি নিজেও দুঃখিত। আপনার এই কেস গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয়। শহীদের কথায় খিলখিল করে হেসে ওঠে বেগম রশিদ। বলে, আপনি পাকা লোক মিস্টার শহীদ। আমারই ভুল হয়েছে। কেসটা দেওয়ার আগে আপনার ফির কথাটা আলোচনা করা উচিত ছিল। তা দেখুন, আমি নিজে গরিব মানুষ। আপনার মতো স্বনামধন্য লোকের ফি জোগাতে পারবো এমন সামর্থ্য আল্লাহ আমাকে দেননি। তবে বেগম রশিদ অল্প একটু হাসল। সুলতানার প্রথম স্বামীকে যদি উদ্ধার করতে পারেন, তাহলে আপনি অতি মহিষী মহিলা বেগম রশিদ। বড়জোর দুঃখে কাতর হয়ে টাকা খরচ করা আপনাকেই সাজে। কিন্তু আমি এবারও দুঃখ প্রকাশ করছি। এবার সত্যি সত্যি দুঃখিত হলো বেগম রশিদ। বলল, হুম, বুঝতে পারছি। দরে পোষাবে না বলে ভয় করছেন আপনি। কি জানেন, কোটিপতি চৌধুরী আলী নকিবের ভাইয়ের বউয়ের পক্ষে আপনার দাবি মেটানো অসম্ভব হতো না। কিন্তু কি বলবো, সবই কপালের ফের। চৌধুরী আলী নকিব
শহীদ যেন অতিশয় অবাক হয়েছে এমন ভাব দেখায়, বলে, চৌধুরী আলী নকিব আপনার ভাসুর? চেনেন দেখছি। হ্যাঁ, উনি আমার ভাসুর। সুলতানা বর্তমানে ওরই বিধবা স্ত্রী। মাসখানেক আগে চৌধুরী সাহেবের হত্যার খবর পত্রিকায় নিশ্চয়ই দেখেছেন। দেখেছি। সুলতানা তাহলে সুলতানা পারভিন? আর তার প্রথম স্বামীর নাম তৈমুর মির্ধা? ঠিক তাই। বেগম রশিদ মাথা নাড়ে। তৈমুর মির্ধাকেও আপনি চেনেন দেখছি। শহীদ সে কথায় কান দিল না। সে শুধু চৌধুরী আলী নকিবের হত্যাকাণ্ডের সঙ্গে বেগম রশিদের বলা কাহিনীর সম্পর্ক কি হতে পারে তাই চিন্তা করল। ওদিকে বেগম রশিদ বেশ মনক্ষুণ্ণ হয়েছে। দুঃখের গলায় বলে, মিস্টার শহীদ, অনেক আশা করে আপনার কাছে এসেছিলাম। এভাবে ফিরিয়ে দেবেন সত্যি বলতে কি কখনো আশা করিনি। যাকগে, এখন তাহলে ওঠা যাক। শহীদ বলল, চলুন, আপনাকে আমরা গেট পর্যন্ত এগিয়ে দিচ্ছি। বেগম রশিদ উঠল। দীর্ঘ সুঠাম শরীর, অপূর্ব সুন্দর দুটি ভাষাময় চোখ। শহীদ কামাল দুজনে তাকে গেটের পথ দেখিয়ে নিয়ে চলল। যেতে যেতে শহীদ বলল, চৌধুরী সাহেবের সম্পত্তির বার্ষিক আয় কত বললেন? ৫৬ লক্ষ টাকার মতো। চৌধুরী সাহেব আপনার আপন ভাসুর? আপনি বলতে পারেন। চৌধুরী আলী নকিব সাহেবের সহোদর ভাই কেউ নেই। আমার স্বামী তার আপন চাচাতো ভাই। চৌধুরী আলী নকিব বিয়ের পরে সুলতানা পারভিনের নামে সবটা সম্পত্তি উইল করে দিয়েছিলেন, তাই না? জি হ্যাঁ। অল্প বয়সে বেচারি মেলা টাকার মালিক হয়েছে বটে, কিন্তু টাকায় কি সুখ আসে মিস্টার শহীদ? আপনার তো টাকাতেই সুখ, বেগম রশিদ। মানে? অস্ফুটে আর্তনাদে করে থেমে যায় বেগম রশিদ। তার চোখ মুখে ভয়ের ভাবনা ফুটে উঠেছে। শহীদ এ কথার জবাব দিল না। শক্ত গলায় শুধু প্রশ্ন করল, আপনি এখানে কার স্বার্থে এসেছিলেন বেগম রশিদ? কার স্বার্থে? কি বলছেন আপনি? বেগম রশিদ যেন অবাক হয়, বলে, আমি কেন এসেছি সে কথা আগেই আপনাকে বলা হয়েছে। আমি বরজা সুলতানার জন্যে, সুলতানার স্বার্থে এসেছিলাম। মিথ্যে কথা। আপনি আপনার নিজের স্বার্থে এখানে এসেছিলেন। বেগম রশিদ থতমত খেয়ে যায়। তার চোখ মুখ লাল হয়ে ওঠে। শহীদ একটু হেসে বলে, যাই হোক বেগম রশিদ, আমরা আপনার কেস গ্রহণ করলাম। বেগম রশিদ আনন্দিত হয়ে উঠল। শহীদের দিকে তাকিয়ে বলল, কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব বুঝতে পারছি না। তৈমুর মির্ধাকে যদি উদ্ধার করে দিতে পারেন তাহলে আমরা সকলে আপনাদের কেনা হয়ে থাকব। দাঁড়ান, আমি আমার ঠিকানাটা দিয়ে রাখি। বেগম রশিদ ব্যাগ থেকে হাত দিয়ে এক টুকরো কাগজ বের করলো। ব্যাগের উপর কাগজটা রেখে ঠিকানা লিখতে লাগলো। ইতিমধ্যে শহীদ ও কামালের দৃষ্টি বিনিময় হলো বার দুই। কামাল হাসলো। এই যে আমার ঠিকানা, নিন। বেগম রশিদ ঠিকানাটা শহীদকে দিল। শহীদ সংযত গলায় বলল, কাজ করার আগে আপনাকে জানাবো বেগম রশিদ। দরকার হলে আপনার সঙ্গে দেখা করতেও যাব। বেগম রশিদ উচ্ছ্বসিত কৃতজ্ঞতা প্রকাশ করতে লাগলো। কামাল ও শহীদের প্রশস্তি গাইতে লাগলো। তারপর চলে গেল বিদায় নিয়ে। শহীদের মনে পড়ছিল কুয়াশার শান্ত কঠিন মুখের ছবিটা। যে কুয়াশাকে সে এত ভালোবাসে, শ্রদ্ধা করে, ঘটনাচক্রে আবার তার সঙ্গেই বাঁধল সংঘর্ষ। একেই বলে ভাগ্যের পরিহাস। শহীদ সেই রাতের ঘটনা স্মরণ করল একবার, আর কঠিন হয়ে উঠল তার ইচ্ছা। না, হত্যাকারী যেই হোক না কেন তার সঙ্গে আপোষ নেই। শাস্তি তাকে দিতেই হবে। স্নেহ ভালোবাসার চাইতেও কর্তব্যের আহ্বান অনেক বেশি মূল্যবান। সে কথা ভুললে তো চলবে না। শহীদ ও কামাল ফিরে এলো ড্রয়িং রুমে। ঘরে এসেই কামাল একটা সোফায় বসে গম্ভীর্য অবলম্বন করলো। শহীদ মৃদু হেসে বলল, রহস্য ভেদ করতে চাইছিলে না? নে, জুটিয়ে দিলাম। আহ, ডিস্টার্ব করিস না। কামাল খুব মাতাব্বর গোছের একজন ডিটেকটিভের মতো মুখভঙ্গি করে, বলে, আমি এখন কেসটার কথা ভাবছি। বাপরে! শহীদ হাসে। এ যে দেখছি গরু কেনার আগেই দইয়ের হিসাব। সে আর কিছু বলে না। বেগম রশিদের লেখা ঠিকানাটার উপর চোখ বুলায়। সুন্দর মেয়েলি অক্ষরে লেখা আছে, বেগম আফিয়া রশিদ, পাতাবাহার রোড, মানিকপুর। মানিকপুর জায়গাটা ছবির মতো সুন্দর। জেলা শহর থেকে 10 মাইল উত্তরে পীরগঞ্জের নিচু নিচু টিলা। টিলা থেকে বেরিয়েছে একটা ছোট আঁকাবাঁকা নদী।
একটা প্রকাণ্ড ঢালু মাঠ দক্ষিণে রেখে নদী ঢুকেছে শাল মহুয়ার জঙ্গলে। জঙ্গলের গা ঘেঁষে সবুজ গাছপালার ফাঁকে দাঁড়িয়ে আছে সরকারি হাসপাতাল। এখান থেকে মানিকপুরের শুরু। এখানে ওখানে সবুজ গাছপালার দ্বীপের ভেতর রয়েছে বাজার, থানা, পোস্ট অফিস, ট্যুরিস্ট হোটেল আর দ্য মানিকপুর কটন মিলস নামে বিরাট এক কাপড়ের কল। কাপড়ের কল কেন্দ্র করে গড়ে উঠেছিল কলোনি। এর নাম চৌধুরী কলোনি। মানিকপুর শহর না হলেও নিদেন পক্ষে উপশহর। জেলা শহর থেকে চমৎকার পিচঢালা রাজপথ চলে এসেছে চৌধুরী কলোনির বরাবর। সেখান থেকে নানা শাখা প্রশাখায় বিভক্ত হয়ে রাজপথটি ছড়িয়ে আছে মানিকপুরের সর্বত্র। মানিকপুরে একটা হাই স্কুল আছে, একটা মুনসেফ কোর্ট আছে, আর আছে মহকুমা রেজিস্ট্রারি অফিস। মানিকপুর ট্যুরিস্ট এবং স্বাস্থ্য লোভীদের পক্ষে আকর্ষণীয় জায়গা। এছাড়া বহু পুরনো আমলদের নবাবদের তৈরি একটা ভাঙ্গা দুর্গ আছে। এছাড়া আছে পীরগঞ্জের টিলায় হারিয়ে যাওয়া প্রকাণ্ড রাজা সাহেবের মাঠ ও শাল মহুয়ার অরণ্য। জায়গাটার জলবায়ু অত্যন্ত স্বাস্থ্যকর বলে দূর দূরান্ত থেকে প্রতি বছর বহু লোক এখানে চেঞ্জে আসে। হেমন্তের শুরু থেকেই মানিকপুরে ট্যুরিস্ট এবং স্বাস্থ্য লোভীদের আগমন শুরু হয়ে যায়। তাছাড়া প্রতিদিন বাইরে থেকে বহু লোক এখানে বেড়াতে এসে থাকে। কেউ রাজা সাহেবের মাঠে বা পীরগঞ্জের টিলায় বেড়াতে যায়, কেউ দেখতে যায় নবাবদের ভাঙ্গা দুর্গ। মানিকপুরের সবচেয়ে সুন্দর পথটির নাম পাতাবাহার রোড। এই রোড শুরু হয়েছে কলোনি থেকে, কিছু দূর গিয়ে সোজা পৌঁছেছে হাসপাতালে। সেখান থেকে শাল মহুয়ার অরণ্য দক্ষিণ পাশে রেখে চলে গেছে হোটেল তাজ। হোটেল তাজ রাজা সাহেবের মাঠের কিনারায় দাঁড়িয়ে আছে। দক্ষিণে শাল মহুয়ার ছায়া, পূবে ধুধু মাঠের দিগন্ত। জায়গাটা সত্যি সুন্দর, ছবির মতো সাজানো আর ঝকঝকে। মনে হয় কোনো এক শিল্পের মনের একটি স্বপ্ন যেন শাল মহুয়ার অরণ্যের পাশে রাজা সাহেবের মাঠের কিনারায় ছবির মধ্যে দাঁড়িয়ে আছে। পাতাবাহার রোডের ডান পাশে একটি পুরনো বাড়ির বাগানের সামনে দাঁড়িয়েছিল 23-24 বছরের এক স্বাস্থ্যবতী শ্যামলা মেয়ে, নাম সাহিলি। দুপুর 12টায় তখন পাতাবাহার রোড রীতিমতো কর্মব্যস্ত। গাড়ি ঘোড়া এবং লোকজনের চলাফেরায় সরগরম। রাস্তার কেউ কেউ চোখ তুলে এই স্বাস্থ্যবতী সুন্দর শ্যামলী মেয়েটিকে দেখে যাচ্ছিল। কিন্তু সাহেলির কোনো দিক ভ্রুক্ষেপ নেই। সে অপলক চোখে তাকিয়েছিল উত্তর প্রান্তের একটা লাল রঙের সুন্দর দোতলা বাড়ির দিকে। গাছপালার নিবিড়তার ফাঁকে বাড়িটার ওপরের একাংশ মাত্র দেখা যাচ্ছিল। সাহেলি তাকিয়েছিল সেদিকেই। মানিকপুরের সবচেয়ে বিখ্যাত লোকের বাড়ি ওটা, নাম চৌধুরী কুটির। মানিকপুরে সাহেলি ফিরে এসেছে 1 মাসেরও আগে, কিন্তু ফিরে এসে অবধি একবারও ওই বাড়িতে যাননি। অথচ ধরতে গেলে ওই বাড়িতেই সে মানুষ। 2 বছর আগে সাহিলি যখন পড়াশোনার জন্য শান্তিনিকেতনে যায়, তখন জানতো ফিরে এসে প্রকৃতপক্ষে ওই বাড়ির মালিক হবে রবিউল্লাহ আর সেই। কপালের ফেরে এখন সব উল্টে গেছে। এখন মালিকানার দাবি দূরে থাক, ওই বাড়ির ত্রিসীমানায় যাওয়ার অধিকারও সাহেলির কিছুমাত্র নেই। ওই বাড়ির মালিক এখন এককালে অভিনেত্রী সুলতানা পারভিন ও তার অভিভাবক বড় ভাই আশিক মাহমুদ। মাঝে মাঝে ওই বাড়িতে যেতে ইচ্ছে করে সাহিলের। অধিকার নাই থাক, অধিকার ছাড়া কি বাইরের মানুষের মতো একবার যাওয়া যায় না ওই বাড়িতে? শৈশব ও কৈশোরের স্মৃতি ভরা ওই লাল রঙের সুন্দর দোতলা বাড়িটা অজানা এক আকর্ষণে টানে সাহেলিকে। সাহেলি যেতে চায়, কিন্তু মা মানা করেন। সাহেলির বড় চাচা চৌধুরী বেঁচে নেই। সাহেলি আর কেন যাবে ওই বাড়িতে? মায়ের এইসব কথার অর্থ বোঝে না সাহেলি। একদিন সে চৌধুরী কুটিরে যাওয়ার জন্য জিদ ধরেছিল। মা বলেছিলেন, কি বেয়াদব মেরে বাবা, 100 বার মানা করেছি, একটু যদি কথাবার্তা শোনে। সাহেলি বলেছিল, কেন মা, একদিন গেলে কি হয়? রোজ রোজ তো যাচ্ছি না, একদিন গিয়ে শুধু বাড়িটা দেখব আর নতুন চাচির সঙ্গে গল্প করে আসব। ইস, নতুন চাচি, কথা শুনে আনন্দে আর বাঁচি না। বলি, যেতে যে চাচ্ছিস, ও একটা মানুষ না, শয়তান। জানিস তোর বড় চাচিকে ওই মাগি খুন করেছে? চমকে উঠেছিল সাহেলি। মা বলেছিল, বুড়োকে মেরে কারি কারি টাকার মালিক হয়েছে ওই শয়তান মেয়ে লোকটা। বুঝিস না কিছু? বড় চাচার স্নেহময় হাসি মাখা মুখটা মনে পড়ে সাহেলির। বড় চাচার বুক ভরা স্নেহ মমতা,
চৌধুরী বংশের প্রতিটি লোক তার কাছে ঋণী। সাহেলিকে তিনি শান্তিনিকেতন পাঠিয়েছিলেন। বিএ পাশ করার পর রবিউল্লাহকে তিনি চাকরি নিতে দেননি। তারই সাহায্য এবং নির্দেশে ছোট এক টুকরো জমি নিয়ে ফার্ম শুরু করেছিল রবিউল্লাহ। এখন সেই ফার্ম বিরাট বড় হয়েছে। সারা জেলার সেটা গর্বের বস্তু এখন। শুধু যে রবিউল্লাহ ও সাহেলিকে তিনি সাহায্য করেছেন তা নয়, ডাক্তার চাচা, রশিদ চাচা থেকে শুরু করে চৌধুরী বংশের প্রতিটি মানুষকে নানাভাবে নিয়মিত সাহায্য করেছেন তিনি। আত্মীয় স্বজনদের জন্য অর্থ ব্যয়ে কোনোদিন তার কার্পণ্য ছিল না। কেউ তাকে এ ব্যাপারে কিছু বলতে এলে তিনি হাসতেন, বলতেন, খোদা আমাকে প্রচুর দিয়েছেন, এখনো দিচ্ছেন। ছেলেপুলে নেই, একলা একটা মানুষ, এত ধন দৌলতে আমার হবেটা কি? আরো বলতেন, আমার বংশের কেউ যদি লেখাপড়া না শিখে মূর্খ হয়, অসম্মানটা কার? আমার পরিবারের কেউ যদি দুর্দশায় পড়ে, অপমানটা কার হয় শুনি? এমন ফেরেশতার মতো মানুষ হঠাৎ রাতারাতি যেন বদলে গেলেন। লাহোরে ব্যবসার কাজে বেড়াতে গিয়েছিলেন। বেড়াতে গিয়ে বিয়ে করে বসলেন লাহোর সিনেমার জগতের সুলতানা পারভিনকে। সমস্ত সম্পত্তি লিখে দিলেন তার নামে। বিয়ের পর কমাসও কাটল না, অপঘাতে মৃত্যু হলো তার। সাহেলি দীর্ঘশ্বাস ফেলে। লাল রঙের দোতলা বাড়িটির দিকে সতৃষ্ণ নয়নে তাকায়। মা খুঁজতে খুঁজতে আসেন বাইরে। এসে অযত্ন বর্ধিত বাগানের কামিনী গাছের নিচে ভরা দিনের আলোয় খোলা চুলে সাহেলিকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে আঁতকে ওঠেন। ও কি রে সাহেলি, দাঁড়াবার কি নমুনা বাপু? রাস্তা দিয়ে কত লোকজন যাচ্ছে, একটু যদি লজ্জা শরম থাকে। নে চল। সাহেলির প্রতিবাদ করতে ইচ্ছে হয়। 2 বছর অন্য পরিবেশে মন তার বেড়ে উঠেছে স্বাধীনভাবে। এসব বাধা নিষেধ ভালো লাগে না। মায়ের কথায় প্রতিবাদ করতে ইচ্ছে হয় তার। কি ভেবে চেপে যায় সে, শুধু বলে, কারা কারা এসেছেন মা? বুলু চাচিমা এসেছেন? হ্যাঁ, ওরা দুজনেই এসেছেন। রবিউল্লাহ আর তোর ডাক্তার চাচা এখনো আসেনি। ওরাও এখনই এসে পড়বেন। চল, তোর বুলু চাচিমা একটু আগেই খুঁজেছিলেন। সাহেলি মায়ের পিছু পিছু ঘরে আসে। আজ সাহেলির মা মর্জিনা বানু চৌধুরী পরিবারের প্রায় সবাইকে দুপুরবেলা খেতে ডেকেছিলেন। সাহেলি আর রবিউল্লাহর বিয়ের ব্যাপারে সকলের মতামত শেষবারের মতো জানার জন্যই চৌধুরী পরিবারের সকলকে ডেকেছেন। কিন্তু চৌধুরী আলী নকিবের বিধবা স্ত্রী সুলতানা পারভিন ও তার বড় ভাই মাহমুদকে ডাকেননি তিনি। বেগম রশিদ বলে, যাই বলো মেজো আপা, সুলতানা না এলে ঠিক জমতে চায় না, ফাঁকা ফাঁকা লাগে। খোঁচা খেয়ে মর্জিনা বানু বলে, কথাটা ঠিকই বলেছ ছোট বউ, কিন্তু বেগম সাহেবাকে যে খেতে বলবো তার উপায় আছে কিছু? দেখছো তো আমার অবস্থাটা। না না, ওকে দাওয়াত না করে ভালো করেছো ভাবি। রশিদ সাহেব বললেন, সুলতানা ভাবি সম্পর্কে আমার বলার কিছু নেই, কিন্তু ওই যে একটা পাজি আছে সঙ্গে, মাহমুদ, ওকে আমি দু চোখে দেখতে পারি না। আহ, তুমি থামবে? বেগম রশিদ রেগে মেগে তাকায় রশিদ সাহেবের দিকে। রশিদ সাহেব স্ত্রীর ধমক শুনে বুঝতে পারেন মাহমুদ সম্পর্কে অমন খোলামেলা মন্তব্যটা করা তার উচিত হয়নি। দেয়ালেও কান আছে, আর এ তো রীতিমতো গুলজার আসর। কাচুমাচু হয়ে যান রশিদ সাহেব। নিচের দিকে চোখ নামিয়ে পা নাচাতে লাগলেন তিনি। চৌধুরী আলী নকিব মানিকপুরের চৌধুরী পরিবারের ছেলে। নিজের চেষ্টায় তিনি বড়লোক হয়েছিলেন। সারা পাকিস্তানে তার ব্যবসা প্রতিষ্ঠান ছড়িয়ে আছে। পাকিস্তানের সবচেয়ে চালু ও জনপ্রিয় প্রাইভেট ব্যাংক পিপলস ব্যাংকের তিনি একমাত্র স্বত্বাধিকারী। তাছাড়া নানান জায়গায় রয়েছে তার চিনির কল, কাপড় ও সুতার তৈরি কল, তেল কোম্পানি ইত্যাদি। কোটিপতি আলী নকিব চৌধুরী সহোদর কোনো ভাই বোন নেই। চৌধুরী আকবর হোসেন, ডক্টর চৌধুরী, চৌধুরী মমতাজ হোসেন ও চৌধুরী রশিদ আহমেদ, এই চারজন তার আপন চাচাতো ভাই। দুর্ভাগ্যক্রমে ডক্টর চৌধুরী ও রশিদ আহমেদের কোনো ছেলে মেয়ে নেই। চৌধুরী আকবর হোসেন ও চৌধুরী মমতাজ হোসেন একটি মাত্র মেয়ে ও একটি মাত্র ছেলে রেখে মারা যান। চৌধুরী আকবরের মেয়ের নাম সাহেলি ও চৌধুরী মমতাজের একমাত্র ছেলের নাম রবিউল্লাহ। চৌধুরী আলী নকিব সাহেলি ও রবিউল্লাহকে আপন ছেলে মেয়ের মতো ভালোবাসতেন। বিপত্নিক আলী নকিব পরিণত বয়সে এদের বিয়ে দেবার কথাও ভেবেছিলেন। সাহেলিকে পাঠিয়েছিলেন উচ্চ শিক্ষা গ্রহণের জন্য বাইরে। রবিউল্লাহকে একটা কৃষি ফার্ম করে দিয়েছিলেন। কথা ছিল সাহেলি ফিরে এলেই
আলী নকিব নিজের হাতে রবিউল্লাহর সঙ্গে তার বিয়ে দেবেন। তিনি তার সমস্ত সম্পত্তি উইল করে রেখেছিলেন। সেই উইলে সম্পত্তির শতকরা 50 ভাগ দেয়া হয়েছিল সাহেলি আর রবিউল্লাহকে। 25 ভাগ রিজার্ভ করা হয়েছিল হাসপাতালে, স্কুল ইত্যাদি জনহিতকর প্রতিষ্ঠানের বাৎসরিক ব্যয়ের জন্য। বাকি 25 ভাগ সমানভাবে দেয়া হয়েছিল ডক্টর চৌধুরী ও রশিদ আহমেদকে। কিন্তু হঠাৎ সাজানো দাবার ছকটা কে যেন উল্টে দিল। গোলমাল হয়ে গেল সবকিছু। বুড়ো আলী নকিব হঠাৎ বিয়ে করে বসলেন। রাতারাতি উইল বদলে সম্পত্তি লিখে দিলেন যুবতী স্ত্রীর নামে। এতদিনের সব আশায় ছাই ঢেলে দিল কোথাকার একটা নষ্ট মেয়ে মানুষ এসে। রশিদ সাহেবের চোখ মুখ উত্তেজনায় জ্বলতে থাকে। বর্তমান উইল যে জাল প্রমাণিত করবেন তারও উপায় নেই। উইলে সাক্ষী হিসেবে নাম এবং টিপসই আছে তার এবং ডক্টর চৌধুরী দুজনেরই। উকিলের কাছে গিয়ে এ ব্যাপারে বহু পরামর্শ নিয়েছেন রশিদ সাহেব। কোনো আশা পাওয়া যায়নি আইনজ্ঞদের কাছ থেকে। তারা পরিষ্কার বলে দিয়েছেন উইল জাল প্রমাণিত করার কোনো উপায় নাই। চৌধুরী আলী নকিবকে হত্যার অপরাধে মাহমুদকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করেছেন রশিদ সাহেব। শুধু চেষ্টা নয়, এর পিছনেই তিনি সর্বস্ব ব্যয় করে চলেছেন। কিন্তু তার পক্ষের উকিল এই বিষয়েও কোনো নিশ্চিত আশা দেননি। মামলায় জেতা প্রায় অসম্ভব, এটা বুঝতে বাকি নেই কারো। রশিদ সাহেবের তো নয়ই। রশিদ সাহেব উত্তেজিত নিঃশ্বাস ফেলেছিলেন। এই সময় ঘরে ঢুকলেন ডক্টর চৌধুরী, তার স্ত্রী রাবেয়া সৈয়দ ও রবিউল্লাহ। নানান রকম বিষয় নিয়ে গল্প জমে উঠল। সাহেলির দিকে তাকিয়ে ডক্টর চৌধুরী বলেন, মানিকপুর কেমন লাগছে মা? সাহেলি হেসে ফেলল। বাহ, কেমন লাগবে আবার? ভালো। নিজের জায়গা কারো কাছে খারাপ লাগে? রবিউল্লাহ শান্তশিষ্ট ধীর স্থির মানুষ। সে একটু ঠাট্টা করে বলে, সারাদিন মুখ চুন করে বাড়িতে বসে থাকার নাম বুঝি তোমার ভালো লাগার লক্ষণ? সাহেলি বলে, বাড়িতে থাকবো না তো কি, ওই চাষাদের কাজ দেখতে যাব দুপুরের রোদ ভেঙ্গে। রবিউল্লাহ একটু ভ্যাবাচেকা খেয়ে গিয়ে বেগম রশিদকে বলে, দেখলেন বুলু চাচিমা? বেগম রশিদের ডাকনাম। সাহেলি, ধরুন গিয়ে আমাকেই চাষা বলছে। ডক্টর চৌধুরী হো হো করে হেসে ওঠেন, বলেন, সম্পর্ক আগে থেকেই ঠিক হয়ে আছে তো? তা সাহেলি মা, গালিগালাজটা এখন থেকেই রিহার্সেল দিয়ে রপ্ত করে নিচ্ছে। সাহেলি লজ্জায় রাঙা হয়ে ওঠে। মর্জিনা বানু এসে বলেন, চলো তোমরা, খানা তৈরি। ভেতরের বারান্দায় টেবিল পাতা রয়েছে। ডক্টর চৌধুরী, রশিদ সাহেব ও রবিউল্লাহ টেবিলে গিয়ে বসে। রাবেয়া, সৈয়দ আর বেগম রশিদ মর্জিনা বানুর জন্য অপেক্ষা করেন। আপনিও চলুন আপা। তোমরা গিয়ে বসো না ভাই। সাহেলি, তোমাদের সঙ্গে বসো, আমি তদারক করি। রাবিয়া সৈয়দ বলেন, সাহেলি তো বসছেই, আপনিও চলুন। রাবিয়া সৈয়দ এই পরিবারের সবচেয়ে মানি আর বিদুষী মহিলা। সম্পর্কে ছোট ভাইয়ের বউ হলেও স্বয়ং মরহুম আলী নকিব চৌধুরী পর্যন্ত একে অত্যন্ত সম্মান করতেন। রাবিয়া সৈয়দের কথায় দীর্ঘশ্বাস পড়ে মর্জিনা বানুর। বলেন, আর ভাই, আমাদের খাওয়া দাওয়া, এখন মরতে পারলে বাঁচি। বড় কর্তা কি বাঁচার হাল রেখে গেছে আমাদের? কথাটা চৌধুরী পরিবারের সকলেরই মনের কথা। রাবেয়া সৈয়দ চুপ করে রইলেন। বেগম রশিদ জোরে দীর্ঘশ্বাস ফেললেন। মর্জিনা বানু এইবার ফিসফিস করে বললেন, খবর শুনেছ ভাই? কি? এদিক ওদিক তাকান মর্জিনা বানু। তারপর তেমন ফিসফিসে গলায় বললেন, ওই যে সুলতানার ভাইটা মাহমুদ, ও নাকি সুলতানার আপন ভাই না? বলেন কি মেজো আপা? বেগম রশিদ আসমান থেকে পড়ে, বলে, না না, ও হতেই পারে না। তিক্ত অথচ তীক্ষ্ণ গলায় মর্জিনা বানু বলে, কেন হতে পারে না শুনি? সুলতানার সঙ্গে আমাদের পরিচয় তো মোটে 6-7 মাসের। তার কে আছে না আছে সে খবর তুমি আমি কতটুকু জানি বলো? পেয়ারের নাগরকে নিজের কাছে রাখার জন্যে তাকে ভাই বলে জাহির করা এটা কি এতই অসম্ভব? রাবেয়া সৈয়দ কিছু বললেন না। বেগম রশিদ চোখ বড় বড় করে বলল, কার মনে কি আছে আল্লাহ জানে। শুনেছি প্রথম স্বামী মারা যাবার পর সুলতানা নাকি লাহোরের সিনেমায় অভিনয় করত। তাহলেই বোঝো, একটা রান্ডি মেয়ে মানুষের পক্ষে কিছুই অসম্ভব না। এমন কি? মর্জিনা বানু আবার চারিদিকে তাকায়। তার চোখ দুটি লাল আর ধোঁয়াটে হয়ে উঠছে। বলেন, আমার মনে হয় বড় কর্তাকে সুলতানাই গুন্ডা দিয়ে মারিয়েছে। কি আল্লাহ!
বেগম রশিদ প্রায় আর্তনাদ করে ওঠে। মেজো আপা, আপনি এসব কি বলছেন? শুনে যে রীতিমতো আমার গা কাঁপছে। এটা কিন্তু ঠিক হলো না ভাই। মেজো আপা। রাবিয়া সৈয়দ শান্ত কণ্ঠে এবার বলেন, চৌধুরী সাহেবকে শত শত লোকের মাঝখানে হত্যা করা হয়েছে। হত্যাকারী যেই হোক, তার উদ্দেশ্য একটা নিশ্চয় ছিল। কিন্তু সেটা না জানা পর্যন্ত এভাবে বিনা প্রমাণে দায়িত্বহীনভাবে কাউকে হত্যাকারী বলা অত্যন্ত অন্যায় কাজ। রাবেয়া সৈয়দ মৃদু গলায় বলে চললেন, লোকে তো শুনি এই খুনের ব্যাপারে চৌধুরী পরিবারের মানুষের কথাও বলে। কার কথা সত্য বলবে বলো? কই গো, তোমরা সব চলে এসো। অদূরের বারান্দায় টেবিল থেকে ডাক্তার চৌধুরীর আর্তনাদ শোনা গেল। কতক্ষণ এভাবে কই মাছের ভাজা সামনে রেখে আত্মাকে কষ্ট দেব? ওসব কথা কাউকে বলবেন না আপা। রাবেয়া সৈয়দ শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন, কপালের দোষে আমরা সবাই এখন গরিব। আমরা যদি সুলতানা পারভিন আর তার ভাইয়ের নামে এসব রটিয়ে বেড়াই, তো সবাই বলবে আমরা হিংসে করে এসব বলছি, তাই না? মর্জিনা বানু একটু থতমত খেয়ে যান। রাবেয়া সৈয়দ মিষ্টি হেসে বললেন, চলুন, কর্তারা ডাকছেন। আর দেরি করা ঠিক না। খাবার টেবিলে কর্তারাও কিন্তু প্রায় একই বিষয় নিয়ে আলোচনা করছিলেন। রশিদ সাহেব বলছিলেন, আগের উইলটার কথা মনে আছে ছোট ভাই? ডাক্তার চৌধুরী বললেন, হুম। রশিদ সাহেব বললেন, আগের উইলটা করার সময় বড় কর্তাকে আমি অনেক নিষেধ করেছিলাম। বলেছিলাম, আপনি আপনার সম্পত্তি এভাবে আমাদের মধ্যে ভাগ করে দেবেন না। ভবিষ্যতে কি হয় কে জানে। আপনার স্বাস্থ্য ভালো, বয়সও এমন কিছু একটা হয়নি। এমন হতে পারে আপনি আর একবার বিয়ে করবেন, ছেলেপুলে হবে। বড় কর্তা হা হা করে হেসে উঠেছিলেন। তোদের কথাবার্তার ধরনই আমি বুঝি না রশিদ। আমার ছেলে মেয়ে নেই বলতে চাস? সাহেলি, রবিউল্লাহ, এরা আমার ছেলে মেয়ে নয়? মর্জিনা এক বাটি কোরমা এগিয়ে দেন ডাক্তার চৌধুরীর দিকে। বলেন, তোমাকে দেই ডাক্তার সাহেব? সামান্য দাও। হয়েছে হয়েছে, আর না। রশিদ সাহেব ভাত ঝোল মাখতে মাখতে বললেন, কি মানুষ ছিল বড় কর্তা! আর হঠাৎ রাতারাতি কি হয়ে গেল? সবই কপাল। রশিদ সাহেব বলেন, এখন বড় কর্তার সমস্ত সম্পত্তির মালিক ওই সুলতানা পারভিন আর তার বেয়াদব ভাইটা। কোনোদিন যা করিনি, এখন তাই করতে হবে। নিজেদের সামান্য যা কিছু আছে তারই উপর নির্ভর করতে হবে। আর নির্ভর। ডাক্তার চৌধুরী আস্তে আস্তে অনেকটা আপন মনে বলার মতো বলেন, আমার প্র্যাকটিস তো কোনো দিনই ভালো ছিল না, তোমরা জানো। একদিন সংসার চলছিল কাঠের গুদামটা দিয়ে, এবার সেটাও গেল। 10টা জাহাজি নৌকায় প্রায় 40,000 টাকার কাঠ চালান যাচ্ছিল চালনা বন্দরে। সাইক্লোনে 10টা জাহাজই রূপসা নদীতে ডুবেছে। এক ধাক্কায় আমি শেষ। এই দুর্ঘটনার কথা সবাই জানে। সবাই কিছুক্ষণ চুপ করে রইল। মর্জিনা বানু বলে, তোমার তো তবু শেষ সঙ্গতি রইল ডাক্তার সাহেব। আমার বাড়ি ভাড়া থেকে যে 150 কোটি টাকা মাসে মাসে পাই, স্রেফ সেই আমার সম্বল। রবিউল্লাহ এই আলোচনায় যেন বিব্রত বোধ করছিল। সে বলল, সবই ধরুন গিয়ে আমাদের কপালের ফের। এসব বলে কি হবে? রশিদ সাহেব বলেন, না, অভাবের কথা আর বলবো না। রবিউল্লাহ ঠিকই বলেছে, এসব বলে কি লাভ? তার চেয়ে যদি পারি, তাহলে ওই সুলতানা পারভিন আর তার ভাই মাহমুদকে একটু ভালো রকম শিক্ষা দিয়ে গায়ের ঝালটা মেটাবো। হঠাৎ ঘরে বজ্রপতন। ভেতরের দরজা দিয়ে বারান্দায় আসে সুলতানা পারভিন ও মাহমুদ। সবাই মুহূর্তের জন্য হতবাক হয়ে যায়। কেউ কথা বলতে পারে না। বাহ, এই যে দেখছি রীতিমতো ভোজের ব্যাপার। এক সুলতানাবাদে চৌধুরী পরিবারের সবই উপস্থিত। মাহমুদ হাসতে থাকে। তার পাশে অপ্রতিভ হয়ে দাঁড়িয়ে সুলতানা। মর্জিনা বানু হঠাৎ অভ্যর্থনায় মুখর হয়ে ওঠেন। বলেন, দয়া করে যদি তোমরা এলেই ভাই, তাহলে দাঁড়িয়ে কেন, বসো। আমাদের সঙ্গে 4টে ডাল ভাত যা হোক। সুলতানা বলে, আপনি ব্যস্ত হবেন না আপা, আমরা এই একটু আগে খেয়েছি। একটু থেমে বলে, খুব অসময়ে এসে পড়েছি দেখছি। না না, সে কি? মর্জিনা বানু বিনয়ে একেবারে বিগলিত। সময় অসময়ের কথা কি বলছো ভাই? এ হলো গিয়ে তোমার নিজের বাড়ি। নিজের বাড়িতে আসবে, তার আবার সময় অসময় কি? তা তো বটেই। মাহমুদ মাথা নাড়ে। বলে, সুলতানা এসেছে আপনার শান্তিনিকেতন ফেরত মেয়ের সঙ্গে আলাপ করতে।
বোধহয় নিয়ম মতো আপনার মেয়রই যাওয়া উচিত ছিল। তা মুহাম্মদ যদি পর্বতের কাছে না যায়, তো পর্বতকেই মুহাম্মদের কাছে আসতে হয়, কি বলেন? রাবেয়া সৈয়দ বলেন, তা দাঁড়িয়ে কেন ভাই মাহমুদ, তোমরা বসো। সুলতানা বলল, আপনারা খান, আমরা ততক্ষণ পাশের ঘরে বসছি। সাহেলের খাওয়া শেষ হয়ে গেছে, সে বলল, চলুন চাচিমা, আমরা ওই ঘরে গিয়ে বসি। খাওয়ার পর সবাই বসবার ঘরে ঢোকে। এ কথা ও কথা নিয়ে গল্প জমে ওঠে। রশিদ সাহেব তাকিয়েছিলেন সুলতানা পারভিনের দিকে, মনে মনে বলছিলেন, সুলতানা পারভিন, তুমি সত্যি একজন পাক্কা অভিনেত্রী। অসময়ে এই বাড়িতে এসে ঢুকেছ নিশ্চয়ই কোনো মতলবে, অথচ ভাবখানা দেখাচ্ছ তোমার মতো সরল আর নিরীহ মেয়ে হয় না। হুম। মর্জিনা বানু পানের বাটা আনলেন। পান মুখে দিয়ে মেয়েরা ছেলেরা কখন অজান্তেই দুদলে ভাগ হয়ে গেলেন। পুরুষেরা বসেছেন সোফা ও কোচ সারিয়ে, মেয়েরা বসেছেন এক কোণে দূরে। কিভাবে কিভাবে যেন শিকারের গল্প উঠল। মাহমুদ বলল, যাই বলেন, মানিকপুরের শাল মহুয়ার জঙ্গলে একদমে কিচ্ছু মেলে না। দুদিন শিকার করতে গিয়েছি, 2 দিনই ফাক্কা। মেরেছিলাম গোটাখাতক হরিয়াল আর ঘুঘু। হ্যাঁ, মানিকপুরে ঘুঘু আছে বটে, প্রচুর ঘুঘু। তা ঘুঘু মারতে মন্দ লাগে না। রশিদ সাহেব বলেন, শিকারে খুব ওস্তাদ বুঝি আপনি। অপেক্ষা করুন, পীরগঞ্জের টিলা থেকে মাঝে মাঝে চিতাবাঘ আসে, একদিন ঠিক মিলে যাবে দেখবেন। তাহলে তো ভালোই হয়, ঘুঘু মেরে মেরে বিরক্ত হয়ে গেছি। রশিদ সাহেবের দিকে তাকিয়ে হাসে মাহমুদ। চিতাবাঘের খবরটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। হঠাৎ রবিউল্লাহকে সে প্রশ্ন করে, আপনি শিকার টিকার করেন না? জি না। বলেন কি? মাহমুদ অবাক হবার ভান করে, বলে, শিখবেন? রবিউল্লাহ কোনো মতে বিরক্তি চেপে বলে, তা শিখলে নেহাত মন্দ হতো না, কিন্তু কাজকর্ম ফেলে শিকার করার সময় কোথায় বলুন। স্ট্রেঞ্জ। মাহমুদ হো হো করে হেসে ওঠে। এপাশে গল্প চলছিল মেয়েদের। বেগম রশিদ সুলতানাকে বলছিল, শুনলাম তুমি নাকি ঢাকা চলে যাবে। না, কে বলেছে? সুলতানা অপ্রতিভ হাসল। বেশ তো আছি মানিকপুরে। রাবেয়া সৈয়দ এক মনে দেখছিলেন সুলতানাকে। হঠাৎ তিনি বলেন, তোমার সঙ্গে আমার একটা জরুরি আলাপ আছে সুলতানা। তুমি কি কাল দুপুরবেলা বাড়ি থাকবে? হ্যাঁ, থাকবো। তাহলে একবার যেতে পারি? আসবেন। আমি বাড়ি থেকে বেরুই কালে ভদ্রে। এদিকে ডাক্তার চৌধুরী জমিয়ে তুলেছিলেন মাহমুদের সঙ্গে। বলেছিলেন, কবে ছিলে বলছো? 50-এ? হ্যাঁ, 50 থেকে 55 এর মধ্যে। রবার্ট হেনরি নামে এক ইংরেজ এই দলটা গঠন করেছিলেন। প্রথম ওই দলে আমি একজন সাধারণ কর্মী হিসেবে যোগ দিয়েছিলাম। পরে আমার সাহস ও কার্যকুশলতা দেখে হেনরি আমাকে ওই দলের ডেপুটি চিফ করতে চেয়েছিল, কিন্তু আমি দল ছেড়ে দিয়ে চলে এলাম। দলটা যেন কিসের বললে? ডাকাতির। বুঝলেন না, আমরা আফ্রিকার স্বর্ণ উপকূলে ডাকাতি করে বেড়াতাম। রাহাজানি, খুন, জখম এসব ছেলেখেলা ছিল আমাদের কাছে। সবাই স্তব্ধ হয়ে মাহমুদের নির্লিপ্ত মুখের দিকে তাকিয়েছিল। লোকটা বলে কি? ডাক্তার চৌধুরী যথেষ্ট মর্মাহত হয়েছিলেন। তিনি বললেন, তাই এসব ছেড়ে ছুড়ে দিয়ে খুব ভালো করেছো ভাই। ছেড়েছি বটে, কিন্তু একেবারে ছেড়ে দিয়েছি তা আপনাকে কে বলল? দরকার হলেই আবার ধরব। মাহমুদের কথাবার্তার ভেতর কেমন একটা রহস্য রহস্য ভাব। আর লোকটার ভেতর ভদ্রতা বলতে কিছু যদি থাকতো। দেখতেও অসম্ভব রকমের জটিল চেহারা। গায়ের ফর্সা রংটা পুড়ে গিয়ে তামাটে বর্ণ ধারণ করেছে। চোখ দুটি ভয়ঙ্কর, খুনির চোখের মতো সর্বদাই ধকধক করে জ্বলছে। এপাশে তখন মেয়েদের মধ্যে সুলতানাকে ঘিরে প্রশংসা ও তোষামোদের ঝড় উঠেছে। বেগম রশিদ বলছিল, আমি ভাই এক মুহূর্ত তোমার কথা ভুলতে পারি না। আহা, এই তো বয়স, এই বয়সেই। মর্জিনা বানু প্রায় হাহাকার করে বলেন, কত যে আল্লাহর কাছে মোনাজাত করি সুলতানার জন্যে, এমন রানীর মতো চেহারা, আহারে। সুলতানা অপ্রতিভ হয়ে বসে থাকে, কি করবে বুঝতে পারে না। ওদিক থেকে মাহমুদের গলা ভেসে এলো, সুলতানা এবারে চলো বেরোই, অনেক তো গল্প হলো, আর একটু বসবে না ভাই? মর্জিনা বানু মিনতি করবেন। সুলতানা বসতে চায়, বসতে পারে। আমার কাজ আছে, আমাকে উঠতে হবে। সুলতানার মুখ শুকিয়ে যায়, সে পুতুলের মতো উঠে দাঁড়ায়, বলে, আমি যাই,
আরেকদিন আসবো। সাহেলি, সময় করে এসো আমার এখানে, গল্প করব, কেমন? মাহমুদের পেছনে পেছনে সুলতানা চলে যায়। সকলেই বিমূঢ় দৃষ্টিতে তাকিয়ে থাকে সেই দিকে। সারা ঘর নীরব নিস্তব্ধ। হঠাৎ একটা ফিসফিস শব্দ শুনে সাহেলি ফিরে তাকালো। দেখলো বেগম রশিদ সাহেবের কানে কানে কি যেন বলছে, আর রশিদ সাহেব মাথা নাড়াচ্ছেন। হঠাৎ বেগম রশিদ বলে, আমরা এখন উঠছি মেজো আপা। এখনই? বলো কি ছোট বউ? হ্যাঁ, উঠতে হবে, কাজ আছে। আমরা উঠছি। মিষ্টি হাসলেন রাবেয়া সৈয়দ। বললেন, সাহেলিকে নিয়ে আমার এখানে আসবেন আপা। কই গো, তুমি উঠছো না যে? হ্যাঁ, এই তো চলো। ডাক্তার চৌধুরী সাড়া দিয়ে উঠে দাঁড়ান। চৌধুরী পরিবারের দুই জোড়া মানুষ নিঃশব্দে ঘর ছেড়ে বাইরে আসে। গেট পেরোয়। সাহেলি লক্ষ্য করে রাস্তায় নেমেই দুদল দুদিকে চলে গেলেন। বেগম রশিদ ও রশিদ সাহেব গেলেন সুলতানারা যে পথে গিয়েছে সেই পথে। মর্জিনা বানু কেমন একটা হিংস্র দৃষ্টিতে পথের দিকে তাকিয়ে থাকেন। যে উদ্দেশ্যে দুপুরবেলা চৌধুরী পরিবারের সকলকে বাড়িতে জড়ো করেছিলেন, সাহেলিকে দেখতে আসার নামে সুলতানা ও তার ভাই মাহমুদ সেই উদ্দেশ্যটা মাটি করে দিয়ে গেল। মর্জিনা বানু আপন মনে গজরাতে থাকেন। সাহেলি দাঁড়িয়েছিল একটু দূরে। হঠাৎ তার চোখ গেল রাস্তার দিকে, আর রীতিমতো চমকে উঠল সে। দেখল রাস্তার পেছনে একটা লাল মাটির উঁচু টিলার উপর একটা কালো আলখেল্লাধারী লোক তাকিয়ে আছে এক দৃষ্টে তাদের বাড়ির দিকে চেয়ে। লোকটা যেমন দীর্ঘ তেমন বলিষ্ঠ। সাহেলি তার দিকে তাকাতেই সে রাস্তার ছায়ায় মিশে গেল। সাহেলি এই আলখেল্লাধারী মূর্তিটিকে আগেও দু একদিন দেখেছে। লোকটা ছায়াবাজির মতো, এই আছে এই নেই। সাহেলি অনুভব করলো একটা ভয়ঙ্কর রহস্য আস্তে আস্তে ধূমায়িত হয়ে উঠছে মানিকপুরে। এই ছিল মানিকপুর রহস্য প্রথম খণ্ড এর প্রথম পর্ব। ছায়ায় ঢাকা মানিকপুরে শুরু হয়েছে এক অজানা আতঙ্কের ছায়া। কুয়াশার চোখে দেখা প্রথম সূত্রগুলো এখনো ধোঁয়াটে। গল্প কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্টে। লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন দ্বিতীয় পর্বে কুয়াশার আরও অনুসন্ধানের জন্য। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, সচেতন থাকুন আর গল্পে থাকুন।